বিসমিল্লাহিররহমানিররহিম। ওয়েলকাম টু জিএম বিজ্ঞান চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে লংগেস্ট রিমেইনিং টাইম ফাস্ট। লংগেস্ট রিমেইনিং টাইম ফাস্টের হচ্ছে ক্রাইটেরিয়া কি? বাস টাইম। অর্থাৎ যার বাস টাইম যত বেশি হবে সে তত আগে সিপিইউ পাবে। ক্লিয়ার? অ্যান্ড হচ্ছে এই লংগেস্ট রিমেইনিং টাইম ফাস্টের হচ্ছে মোড কি? মোড হচ্ছে প্রিএমটিভ। অর্থাৎ যখন একটা প্রসেস আমার সিপিইউতে থাকবে, এরপরে যদি হচ্ছে কারোর বাস টাইম যদি বেশি হয়, সে তখন সিপিইউ পাবে। আর বর্তমানে যে প্রসেসটা আমার সিপিইউতে ছিল ওইটা আমার হচ্ছে সিকিউতে যে ব্যাকে আসবে। এই যে এটাকেই তো প্রিএমটিভ বলে, তাই না? ওকে, লেটস স্টার্ট। আমরা যে নিউমেরিক্যাল প্রবলেমে চলে যাই। আমাদের প্রসেস নাম্বার, অ্যারাইভাল টাইম, বাস টাইম, এই তিনটা আমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে। ওকে, আর আমি এই প্রবলেমটাকে এমন ভাবে সাজাইছি আর কি, মানে এমন ক্রিটিক্যাল ভাবে সাজাইছি আর কি, যাতে প্রত্যেকটা প্রবলেমই আমরা একটা ভিডিওর মধ্যে যেন আমরা কভার করতে পারি। ক্লিয়ার? জাস্ট এটা মানে আপনি একবার প্র্যাকটিস করলেই খুবই ইজিলি আপনি এটা বুঝে যাবেন। ওকে, ফলো ফলো মি। সেখানে আমাদের জ্ঞানটা সবসময় শুরু হয় জিরো থেকে। ওকে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে হচ্ছে জিরো ইউনিট টাইমে আমাদের কোন প্রসেস অ্যারাইভ হয়েছে। এখানে যদি আমরা দেখি আমাদের জিরো ইউনিট টাইমে কোনো প্রসেসই অ্যারাইভ হয়নি। আমাদের লাস্ট যেটা অ্যারাইভ হয়েছে ওটা হলো প্রসেস অন, যার অ্যারাইভাল টাইম ছিল অন। তাহলে কি হবে, এই জিরো থেকে অন ইউনিট টাইম পর্যন্ত আমার হচ্ছে সিপিইউ আইডেল থাকবে, অর্থাৎ সিপিইউ আমার অলওয়েজ বসে থাকবে, সিপিইউ এর কাছে কোনো প্রসেস থাকবে না। ওকে, যখন এখানে এক চলে আসলো তখন আমাদের দেখতে হবে যে এই এক ইউনিট টাইমের মধ্যে কোনো প্রসেস এসেছে কিনা। হ্যাঁ, আমাদের কোন প্রসেসটা এসেছে? পি অন প্রসেস। তাহলে আর কোনো প্রসেস কি আসছে না, একটাই প্রসেস আসছে। এখন আমাদের দেখতে হবে হচ্ছে বাস টাইম। যেহেতু এখানে একটাই প্রসেস আসছে সেহেতু এখানে বাস টাইম মেজার করার কোনো দরকার নাই। যেখানে যখন আমার দুইটা তিনটা প্রসেস মানে আসবে চলে, তখন আমরা হচ্ছে বাস টাইম দেখবো যে কার বাস টাইম বেশি। কিন্তু এখানে তো অনলি একটাই প্রসেস আসছে, তাই না? সো আমরা এখানে সিম্পলি আমরা লিখেছি পি অন। ওকে, পি অন, পিওন প্রসেসর। আর এটা আমরা অনলি এক ইউনিট টাইম করে করে বাড়াবো, অনলি এক ইউনিট করে বাড়াবো। আর দেখবো প্রতি ইউনিট টাইম পরে কার বাস টাইম হচ্ছে বেশি হয়। যেটার বেশি আসবে আমরা হলো সেটাকে প্রাধান্য দিয়ে আমরা সেটাকেই লিখবো। ওকে, সো এখানে ওয়ান ইউনিট টাইম করে বাড়াবো, ওয়ান, টু। আর এখানে আমার বাস টাইম কত ছিল পিওন প্রসেসের জন্য? 4। কিন্তু আমরা অনলি হচ্ছে আহ, মানে কতক্ষণের জন্য আমরা যে বারোটা এলাম, অনলি এক ইউনিট টাইমের জন্য। সো আমার এখানে 4 থেকে 4 কেটে দিয়ে আমরা এখানে লিখে দিই 3। ওকে, কারণ এখানে আমার বাস টাইম 4 ছিল কিন্তু আমরা অনলি এক ইউনিট টাইমের জন্য আমরা বাড়াইছি। ওকে, ক্লিয়ার? দেন আমাদের দেখতে হবে যে এখানে এই যে যে হচ্ছে এখন আমার টাইম ইউনিট আছে 2। এখানে আমার 2 টাইম ইউনিটের মধ্যে, অর্থাৎ আমার দুইটার মধ্যে কোন কোন প্রসেস অ্যারাইভ হয়েছে। আমরা যদি এখানে দেখি আমাদের পি অন আর পি টু, পি অন পি টু আমাদের হচ্ছে দুইটা প্রসেস অ্যারাইভ হয়েছে। এখন এই দুইটার মধ্যে আমার কম্পারিশন করতে হবে, আমার কম্পেয়ার করতে হবে যে কোনটার বাস টাইম বেশি। আমরা যদি পি ওয়ান আর পি টু দেখি তাহলে আমরা দেখতেছি যে হচ্ছে পি টু এর বাস টাইম বেশি। সো আমরা এখানে তখন হচ্ছে পি টু নিব। চলো আমরা নিব হচ্ছে পি টু। ওকে, দেন আমাদের ক্যানচার এক ইউনিট বেড়ে হয়ে গেল 3। আর এখান থেকে আমাদের 6 থেকে একটা যেহেতু আমাদের হচ্ছে এক্সিকিউশন হয়ে গেছে, সো আমরা এখন করে দিব হচ্ছে 5। ক্লিয়ার? দেন আমাদের দেখতে হবে যে যে 3 ইউনিট টাইমের মধ্যে আর কোনো প্রসেস আসছে কিনা। যদি আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি আমাদের আর একটা নতুন প্রসেস অ্যারাইভ হয়েছে, কি সেটা? পি3। আর আমাদের আগেও, আর এর আগে কিন্তু আমার অলরেডি দুইটা প্রসেস ছিল, পি অন পি টু। সো আমরা এখানে লিখে ফেলি আমাদের হচ্ছে পি অন পি টু অলরেডি আছে আমার হচ্ছে কিউতে। আর আমার হচ্ছে নতুন এই যে পি3 প্রসেস আবার আমাদের রেডি কিউতে এসেছে। ওকে, পি3। তাহলে এখান থেকে যদি আমরা এবার কম্পেয়ার করি যে এই তিনটার মধ্যে কোনটার বাস টাইম বেশি, তাহলে নিঃসন্দেহে পি টু। সো আমরা পি টু লিখে ফেলি। পি টু কত ইউনিট টাইমের জন্য বাড়বে? অনলি 1 ইউনিট। ওকে, 4। দেন এখান থেকে এক কেটে দিয়ে আমরা এখন চলে আসবো 4। দেন আমাদের দেখতে হবে যে 4 ইউনিট টাইমের মধ্যে আর কোনো নতুন প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। যদি আমরা দেখি যে না, ওই যে তিনটা ছিল পি ওয়ান পি টু পি থ্রি ওইটাই আছে, নতুন কোনো প্রসেস আর অ্যারাইভ হয়নি। সো এই তিনটা প্রসেসের মধ্যে আবার আমাদের কম্পেয়ার চালাইতে হবে। তাহলে আমরা যদি 3, 4 আর 2 এর মধ্যে কম্পেয়ার করি তাহলে দেখবো কি 4 হচ্ছে বেশি, অর্থাৎ পি টু। সো আবার আমাদের পি টু লিখতে হবে, পি টু আসবে। দেন এক ইউনিট টাইমের জন্য আমরা বাড়াবো, সেখানে 5 হলো, এখানে 4 কেটে দিয়ে আমরা লিখে ফেলবো 3। ক্লিয়ার? দেন যদি আমরা দেখি এখন আমরা হচ্ছে 5টার মধ্যে আর কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের নতুন একটা প্রসেস অ্যারাইভ হয়েছে, সেটা কি? পি4। আর অলরেডি আমাদের কাছে কোন কোন প্রসেস ছিল? পি ওয়ান পি টু পি থ্রি। আমরা লিখে ফেলি। তাহলে আমাদের কাছে পি ওয়ান পি টু পি থ্রি প্রসেস তো অলরেডি আমার রেডি কিউতে আছে। দেন আবার নতুন করে আমার পি4 প্রসেস এখন রেডি কিউতে এসেছে। ওকে, দেন আমাদের এখন এই
সবগুলো প্রসেসের মধ্যে এখন আমাদের কম্পেয়ার করতে হবে কোনটা। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P4 মানে 5 সব থেকে বেশি। ওকে, এখন আমরা অন বাই অন করে আগাইতেও পারি, যেমন এখানে আগাছিলাম 2 3 4 5। ওকে, তাহলে আমার যে রেজাল্টটা আসবে, আর যদি আমরা এই P4 একবারে আমরা হচ্ছে 5টা যোগ করে দিই, তাও আমার একই রেজাল্ট আসবে। ঠিক আছে, সেটা মানে সেটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, জাস্ট আমার হচ্ছে যেন ভিডিওর টাইমটা যেন একটু কম আসে, আমি এর জন্য লিখতেছি। তাহলে এখন আমি হচ্ছে এখানে P4 নিব, P4 নিলাম। P4 কে আমি অন ইউনিট করে টাইমার না বাড়াই, মানে এটা সিপিইউ এর অ্যালগরিদম অনুযায়ী এটা এক ইউনিট করে এটা হচ্ছে বাড়বে আর কি। বাড়লেও যে যে রেজাল্ট আসবে আমি একবারে লিখে দেবো সে একই। সো আমরা 5 ইউনিট টাইম এখানে আমরা একবারে লিখতে পারি, কারণ এখন আমাদের কাছে 4টা প্রসেসই আছে। আর 4টা প্রসেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রসেসের বাস টাইম সব থেকে বেশি, অর্থাৎ এটাই আমার এখন সিপিইউ পেয়ে পেয়ে যাবে, আমার রেডি কিউ থেকে আবার এখন সিপিইউ পেয়ে যাবে। ওকে, তাহলে হচ্ছে 5, আর এই হচ্ছে 5 চলে যাবে, তাহলে আমার কত আসতেছে, আমার আসবে হচ্ছে 10। ওকে, দেন আমাদের দেখতে হবে এটা যখন আমার শেষ হয়ে গেল, শেষের আমি সব একবারে নিয়ে নিলাম। যদি আমি মানে সহজ ভাষায় বলতে যাই, আমার প্রথমে নিবে হচ্ছে 1 ইউনিট করে, অর্থাৎ 4, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2, আমার আমার এভাবে এগুলো নিতে থাকবে। এটা যেহেতু ক্লিয়ার, আমার P4 এর কাজ শেষ, P4 প্রসেস আমার সম্পন্ন। দেন আমার কাছে কি কি প্রসেস আছে, আমার কাছে এখন P4 প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে P2 P1 P2 আর P3 প্রসেস আছে। আমরা এখানে লিখে ফেলি P1 P2, আর আমার কাছে P3 প্রসেস আছে। এই তিনটার মধ্যে এখন আমার কম্পেয়ার করতে হবে যে কোনটার হচ্ছে বাস টাইম বেশি। যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P1 আর P2 দুইটার বাস টাইমই আমার হচ্ছে সেম, 3 3। ওকে, সো এখান থেকে আমরা এখন সেটাই নিব যেটা হচ্ছে আমার সিপিইউতে আগে অ্যারাইভ হয়েছিল। ওকে, যেহেতু এই দুইটার বাস টাইম আমার সেম চলে আসতেছে, সেক্ষেত্রে আমরা ফলো করব যে কোন প্রসেসটা আমার সিপিইউতে আগে অ্যারাইভ হয়েছিল, অর্থাৎ আমার হচ্ছে সরি সিপিইউতে না, আমার হচ্ছে কোন প্রসেসটা আমার ডিডিকিউতে আমার হচ্ছে আগে অ্যারাইভ হয়েছিল। ওকে, সো আমি যদি এখানে দেখি আমার P1 প্রসেস আগে অ্যারাইভ হয়েছিল, সো আমি এখানে P1 প্রসেস দিয়ে দিলাম। পিয়ন প্রসেস কতক্ষণ টাইমের জন্য আমার পেন্ডিং আছে, 3 ইউনিট টাইম। সো 10 + 3 13। ক্লিয়ার, এই আমার 3 ইউনিট চলে গেল, আমার পিয়ন প্রসেসের কাজ শেষ। আমার কাছে এখন আর কি কি প্রসেস আছে, P2 আর P3। আমার কাছে আছে হলো P2 আর P3 প্রসেস। এখন এই দুইটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আমার 3, অর্থাৎ P2 বোর্ডে আসে। সো এখানে আমি লিখে দিতে পারি P2 কত ইউনিট টাইম, এখানে 3 ইউনিট টাইম আছে। আমি অন বাই অন করে লিখলেও যে রেজাল্ট টাইম আমি একবারে লিখে দিলাম সেম। সো আমি এখানে একবারে লিখে দিই 13 + 3 কত আসে আমার 16। ওকে, দেন এর কাজও শেষ। আমার কাছে আর অনলি একটা প্রসেসই আছে, সো এর তো আর বাস টাইম দেখার কোনো প্রয়োজন নেই, যেহেতু একটা প্রসেস আছে আমরা সিম্পলি লিখে দিব কি প্রসেস, P3। ওর কাছে কত ইউনিট টাইম আছে, ওর কাছে আছে হচ্ছে আমার 2 ইউনিট টাইম। সো 16 + 2 18। এই হলো আমার গ্যান চার্ট। আমাদের এখন গ্যান চার্ট রেডি। এখন আমাদের দেখতে হবে হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমটা কি, আমার হচ্ছে এই এই প্রসেসগুলো কোন টাইমে দেয় আমার হচ্ছে সম্পন্ন হয়েছে। ওকে, সো আমি যদি বলি পি অনের, তাহলে কমপ্লিশন টাইম কোনটা, আমি যদি এখান থেকে প্রথমটা নিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের দেখতে হবে একদম এই পি অন প্রসেস মানে সর্বশেষ কখন এক্সিকিউট হয়েছিল, আর ওইটার হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ ওইটার লেফট হ্যান্ডে যে নিউমেরিক্যাল যেই ভ্যালুটা আছে, অর্থাৎ তাহলে আমরা এই শেষ থেকে দেখতে পারি, তাহলে আমাদের হচ্ছে মানে করতে সুবিধা হবে। তো এখানে এই যে পিয়ন লাস্ট আমার এক্সিকিউশন টাইম ছিল 13, সো আমরা এখানে লিখে দিই কমপ্লিশন টাইম পিয়নের জন্য 13। ওকে, দেন P2 এর জন্য যদি দেখি কত আমাদের 16। P3 এর জন্য 18। দেন P4 এর জন্য 10। ক্লিয়ার, নাও আমাদের দেখতে হবে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের সূত্রটা কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। ওকে, সো এটা যদি হয় তাহলে হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, 13 - 1 12, 16 - 2 14, 18 - 3 15, 10 - 5 5। ক্লিয়ার, না আমাদের দেখতে হবে হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম ফর্মুলাটা কি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, অর্থাৎ 12 মাইনাস, এখানে কিন্তু আমরা অনেকগুলো কাটাকাটি করছি, আমাদের কিন্তু একদম যে বাস টাইম আমাদের যে কোশ্চেনে দেওয়া ছিল, অর্থাৎ যে 4 6 2 5, আমাদের কিন্তু এটাই ধরতে হবে। ওকে, সো 12 - 4
8, then 14 minus 6, 8, then 15 minus 2, 13, then 5 minus 5, 0. ক্লিয়ার? এখন আমাদের দেখতে হবে হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কি? রেসপন্স টাইমটা হচ্ছে যে একটা প্রসেস একদম স্টার্টিং টাইম থেকে শুরু করে অ্যারাইভাল টাইম পর্যন্ত আসার যে হচ্ছে সময়টা, ওইটাই হচ্ছে আমাদের রেসপন্স টাইম। ওকে, তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে এই পিয়ন প্রসেস আমাদের স্টার্টিং টাইম ছিল কোনটা? অন। আর পিয়ন প্রসেস আমার হচ্ছে অ্যারাইভাল টাইম কত ছিল? অন। সো স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, অর্থাৎ অন মাইনাস অন, 0। P2 এর প্রসেসের জন্য যদি আমি আসি, মানে এখন এই জ্ঞান চার্টের থেকে আমার ফলো করতে হবে যে কোন প্রসেসটা, মানে এই P1 বা P2 এর ক্ষেত্রে আমাদের দেখতে হবে হচ্ছে এই লেফটের সাইডের থেকে, যে কখন সর্বপ্রথম এটা স্টার্ট হয়েছিল। ওকে, তো P2 এর জন্য 2, 2 minus 2, 0। দেন এখান থেকে যদি যাই P3, P3 ছিল আমাদের 16 থেকে স্টার্ট হয়েছিল, আরো হচ্ছে অ্যারাইভ হয়েছিল কখন? 13-এ, অর্থাৎ 16 minus 3, 13। দেন P4 এর জন্য যদি আমরা দেখি 5 minus 5, 0। ওকে, ক্লিয়ার? নাও আমাদের ক্যালকুলেশন করতে হবে হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম এন্ড অ্যাভারেজ রেসপন্স টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, আমাদের অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কি? যে আমাদের হচ্ছে টোটাল কত টার্ন অ্যারাউন্ড টাইম ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস, অর্থাৎ এখানে 12 প্লাস 14 প্লাস 15 প্লাস 5 আসতেছে হচ্ছে 46 ডিভাইডেড বাই কি হবে? আমাদের নাম্বার অফ প্রসেস, আমাদের প্রসেস কয়টা আছে? 1 2 3 4 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 46 ডিভাইডেড বাই 4 আসে হচ্ছে আমার 11.5। ওকে, দেন আমরা ক্যালকুলেশন করব হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম, WT, অ্যাভারেজ ওয়েটিং টাইম। তাহলে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম কি? 8 প্লাস 8 প্লাস 13, অর্থাৎ 29 ডিভাইডেড বাই কত হবে? নাম্বার অফ প্রসেস, আমাদের প্রসেস কয়টা? 4টা। তাহলে আমার অ্যান্সার কত আসবে? 19/4, 7.25। ওকে, দেন নেক্সট হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইম। অ্যাভারেজ রেসপন্স টাইমটা কত? আমাদের 13 ডিভাইডেড বাই কি? নাম্বার অফ প্রসেস 4 ইজ ইকুয়াল টু, অ্যান্সার আসলে হচ্ছে 13/4, 3.25। ওকে, আর আপনারা যারা চ্যানেলে নতুন আর কি, আপনারা যেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে দেখবো হচ্ছে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের বাকি যে অ্যালগরিদম গুলো আছে, আমরা ওইগুলোকে দেখবো। ওকে, থ্যাংক ইউ।